হায় রে হুগলি, তোর কপালে কি গুগলি। হুগলির মানুষজন কাঁদছেন আর হুগলির তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে দেখে গোটা পশ্চিমবঙ্গ হাসছে। আমার না এটা সম্পূর্ণ ব্যক্তিগত মতামত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার মধ্যে মাঝে মধ্যে এরকম হয় যে আমি আর ঠিক কতটা পুশ করতে পারি, আমি এটাও কি করতে পারি, মানে আমি একটা পার্লামেন্ট বা একটা অ্যাসেম্বলির একদম সম্মিলিত আইকিউটাকে কতটা আর একটু নিচে নামিয়ে আনতে পারি। আমি কি মুনমুন সেনকে প্রার্থী করে ফেলতে পারি, জিতিয়ে আনতে পারি? হ্যাঁ পারি, কেন পারবো না। মুনমুন চলো দাঁড়াও, তুমি তৃণমূলের প্রার্থী। আচ্ছা সন্ধ্যা রায়কে কি আমি নির্বাচনে দাঁড় করাতে পারি? সন্ধ্যা রায় সিনেমাতে প্রচুর কান্নাকাটি করেছেন, আমরা দেখেছি। সাংসদ হবেন, হওয়ার পরে বেশ একটু হাসবেন বা কাঁদবেন, আই ডোন্ট কেয়ার, কিন্তু আমি কি পারি ওনাকে প্রার্থী করতে? নিশ্চয়ই পারি। চলো সন্ধ্যা রায় আমার প্রার্থী। এইরকম করতে করতে এইবারে উনি ধরেছেন দিদি নাম্বার ওয়ানের রচনা বন্দ্যোপাধ্যায়কে, পাকড়াও করে তিনি বলছেন চলো রচনা তুমিই আমার প্রার্থী। রচনা বন্দ্যোপাধ্যায় দিদি নাম্বার ওয়ান করে তিনি যথেষ্ট জনপ্রিয়। এবার দিদি নাম্বার ওয়ান নিশ্চয়ই আপনারা সকলেই দেখেছেন। যদি কেউ থাকেন যিনি দিদি নাম্বার ওয়ান দেখেননি এবং তিনি যদি প্রশ্ন করেন যে দিদি নাম্বার ওয়ান বস্তুটা কি, তাহলে আমি বলবো দিদি নাম্বার ওয়ান এমন একটা অনুষ্ঠান যেখানে পৃথিবীর সমস্ত দুঃখী মানুষেরা আসেন, তাদের জীবনে কত দুঃখ কত দুঃখ কত দুঃখ সেই কথা তারা শোনান। সেই সমস্ত কথা শুনে রচনা বন্দ্যোপাধ্যায় হাসেন, কাঁদেন, নাচেন, মানে বেশ একটা সস্তা নেশার মতো ব্যাপার। যাই হোক, তো সেই দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠানে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারেরই একটা অংশ হিসেবে নির্বাচনের আগেই, এবং তিনি যে সময় গিয়েছিলেন সেই সময় সন্দেশখালি একেবারে তুঙ্গে। তো যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় দিদি নাম্বার ওয়ানের অনুষ্ঠানে গেলেন এবং সেখানে গিয়েই তিনি রচনা ব্যানার্জিকে পাকড়াও করলেন এবং বললেন আমাকে একটা ফেভার করতে হবে বস, তোমাকে আমার প্রার্থী হতে হবে। আমরা সাধারণত কি বলি, দেখ আমার একটা ফেভার করে দেন, আমাকে একটা কেক এনে দেন, আমার খুব খিদে পেয়েছে। বা আমি যদি মুখ্যমন্ত্রী হই আমি কি বলতে পারি, আমাকে একটা ফেভার করো, চলো তুমি আমার এই কমিশনের মাথায় বসে পড়ো, তুমি হেড হয়ে যাও। ঠিক আছে, এইরকম ফেভার তো ভালো, মানে পাবলিককে টর্চার করার কি দরকার। কিন্তু না, মুখ্যমন্ত্রী বললেন রচনা বন্দ্যোপাধ্যায়কেই তৃণমূলের প্রার্থী এবার করা হবে এবং হুগলির প্রার্থী হয়ে গেলেন তৃণমূল কংগ্রেসে রচনা বন্দ্যোপাধ্যায়। আর তারপরে কি হলো সেটা এক্ষুনি আপনারা দেখতে পাবেন ইন 1, 2, 3। আরে কি কাকিমার নাচ কোথা থেকে চলে এলো? না এসব না। রচনা বন্দ্যোপাধ্যায় কি করে প্রার্থী হলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তিনি কেন দাঁড়িয়েছেন, সেইটা আপনারা আগে একটু শুনে নিন। দিদি যখন বলছে তোমাকে আমার পাশে থাকতে হবে, তারপরে পড়ার কথা নেই। তৃণমূলে যোগ কবে দিলাম, আজকে যোগ দিলাম, আজকেই প্রার্থী হলাম। না মজা করছি, বাট মানে দেখো তৃণমূলের সমর্থক অনেকদিন ধরে ছিলাম, কারণ আমি নারীবাদীতে বিশ্বাসী, আমি নারী শক্তিতে বিশ্বাসী। আর যার মুখ্যমন্ত্রী একজন নারী, তার পাশে যদি রচনা ব্যানার্জি না থাকতে তাহলে কে? আপনি তো রচনা দেবীর কথা শুনে ওনার দিকেই তাকিয়েছিলেন, কিন্তু পাশের লোকটাকে মিস করে গেছেন। পাশের লোকটার মুখের যে এক্সপ্রেশন সেটাই হচ্ছে সম্মিলিতভাবে রচনা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে পশ্চিমবঙ্গের মানুষের রিয়াকশন। যাই হোক, ঠিক আছে, নারী ক্ষমতায়ন, নারীদের পাশে দাঁড়ানো, ভাতা টাতা সাহায্য এসব তো চলছেই, কিন্তু একটু যদি ইন্ডাস্ট্রি হয়, চাকরি বাকরি হয়, নারী পুরুষ সবাই পাবেন, সেই ব্যাপারে আপনার কি বক্তব্য বলুন তো? আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? আপনার পাশে বসা বেচারাম্মান নাকি আপনাকে এই ধোঁয়ার গল্পটা শুনিয়েছেন। আই থিঙ্ক ইউ আর মিস্টেকিং ইট। না, আপনি বোধহয় ঠিক বুঝতে পারছেন না। আমাদের হুগলির ধোঁয়া, যে ধোঁয়া আমি সবসময় যাতায়াতের সময় দেখি, এটা হচ্ছে সেই ধোঁয়া। এটা কিন্তু সিগারেট বিড়ি ধোঁয়া নয়, এটা হচ্ছে মেশিনের ধোঁয়া। আরে এটা কি হলো, একটা চিমনির ধোঁয়া দিয়ে কি বোঝানো যায়? মানে এটা তো খুব বাজে একটা লজিক হয়ে গেল না, বাজে গিমিক হলো। এইবার কি বলবে সবাই? সবাই বলেছিল না ওটা বিড়ির ধোঁয়া দেখেছে রচনা, ওটা বিড়ির ধোঁয়া কি কিসের ধোঁয়া? এবার আপনারা বিচার করুন সেটা কিসের ধোঁয়া। তাহলে আমি কি ভুলটা বললাম? ওকে ফাইন, সরি, আমি উল্টো দিক দিয়ে প্রশ্নটা করছি। আপনি একটা কথা বলুন, আপনি তো হুগলির প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন, হুগলির মধ্যেই রয়েছে সিঙ্গুর আন্দোলনের কথা নিশ্চয়ই আপনি পুরোটাই জানেন, বেচারাম বাবু নিশ্চয়ই আপনাকে পুরোটাই জানিয়েছেন। তো সে সম্পর্কে তাহলে আপনি সিঙ্গুর নিয়ে কি করবেন? সেখানে তো কারখানা হলো না, সিঙ্গুরের গোটা বিষয়টা কিরকম, সিঙ্গুর সম্পর্কে আপনার কি বক্তব্য? এত ভালো দই এখানকার, আমি তো এবার থেকে দই নিয়ে যাবো ভাবছি ব্যাগে করে করে। তার মানে কি সিঙ্গুরের মাটি এবং ঘাস, বাচ্চারামদা যা বলতে পারবেন, পরবিদি বলতে পারবেন যে এত এত ঘাস এবং গাছপালায় ভর্তি, আর সেগুলো গরু খাচ্ছে। গরু তো শাক পাতা খেয়েই বড় হয় এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে, আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো, যে দইটা এত ভালো, মানে চারিদিকে পরিবেশটাই বাচ্চারামদা এত ভালো সুন্দর করে রেখেছেন যে সেখানকে ঘাস পাতা খেয়ে আমাদের গরু হৃষ্টপুষ্ট। তাহলে শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম? আরে কাকিমা স্টপ ডান্সিং রে বাবা। যাই হোক, ঠিক আছে, শেষ প্রশ্ন, আপনি জিতে যদি যান তাহলে হুগলির মানুষের জন্য কি করবেন? যদি বিজয়ী হই
তাহলে সব থেকে বড় কাজ যেটা আগে করবো সেটা জি বাংলার সাথে আগে বসবো, আগে বসো, হুগলির দিদিদেরকে আগে ডাকো। সবার আগে বলবো ভাই আমাকে দিদি নাম্বার 1 করতে চাও, আমার হুগলি জেলার মানুষ আমাকে জিতিয়ে নিয়ে এসছে, হুগলি জেলার দিদিদেরকে আগে দিদি নাম্বার 1 ডাকবো, তারপরে সব দিদিরা আসবে। আর এইটা শোনার পর লেট মি গেস কাকিমার রিয়াকশন কি হবে। আমি জাস্ট আর এটা নিতে পারছি না জীবনে। যাই হোক, তো রচনা বন্দ্যোপাধ্যায়ের উল্টো দিকে বিজেপির প্রার্থী যিনি দাঁড়িয়েছেন হুগলিতে তিনি হলেন লকেট চট্টোপাধ্যায়। রচনা বন্দ্যোপাধ্যায় থেকে সিনিয়র পলিটিশিয়ান এবং রচনা বন্দ্যোপাধ্যায়ের এক সময়কার কলিগ। তো এই সমস্ত কিছু দেখার পরে আপনি যদি মনে করেন যে লকেটের জন্য বিজেপির হয়ে যে লড়াইটা হুগলিতে সেটা অনেকটা সহজ হয়ে গেল, তাহলে সেখানেও একটা গন্ডগোল আছে। প্রথমত লকেট চট্টোপাধ্যায় বিজেপির প্রার্থী যিনি দাঁড়িয়েছেন তার এইবারের নির্বাচনে একটা অদ্ভুত কোয়ালিফিকেশন আছে যেটা আমার মনে হয় অন্য কোনো প্রার্থীর নেই। সেটা হচ্ছে 2019-এ হুগলি থেকে জিতে রত্না দে নাগ তৃণমূল কংগ্রেসের তাকে হারিয়ে লকেট চট্টোপাধ্যায় বিজেপির সাংসদ হন। ভালো কথা। এবার 2021-এ সিটিং এমপি লকেট চট্টোপাধ্যায় তার নিজের লোকসভা কেন্দ্রের অন্তর্গত চুঁচুড়া বিধানসভায় আবারও নির্বাচনে দাঁড়ান এবং বিধানসভা নির্বাচনে তিনি তৃণমূলের কাছে হেরে যান। একজন সিটিং এমপি তার নিজের লোকসভা কেন্দ্রের একটি বিধানসভায় নির্বাচনে দাঁড়িয়ে হেরে গেছেন, এইরকম কথা খুব বেশি সচরাচর শুনতে পাওয়া যায় না, কিন্তু এটা হলো। কিন্তু তার সঙ্গে লকেট চট্টোপাধ্যায়ের আরো অনেকগুলো সমস্যা রয়েছে, তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে। প্রথমত, সাংসদকে এলাকায় দেখা যায় না, এলাকার মানুষজন এবং তারই সঙ্গে তার নিজের দলের লোকজন এই অভিযোগ বারবার তুলেছেন। এমনকি তাকে কখনো বেঈমান বলা হয়েছে, কখনো তোলাবাজ বলা হয়েছে। তার নিজের দলের মধ্যে থেকে এই সমস্ত অভিযোগ গুড়ি গুড়ি অভিযোগ উঠে এসেছে। নির্বাচনী প্রচারের শেষ দিন পর্যন্ত লকেট চট্টোপাধ্যায়কে রীতিমতো অতিষ্ঠ করেছে দুটো জিনিস। এক, হুগলিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, এবং দুই, তিনি যে প্রার্থী হিসেবে যোগ্য তার নিজের দলের কাছে এটা প্রমাণ করার চেষ্টা। কখনো তার নিজের দলের লোকজনই তার সম্পর্কে বলছেন যে ভোটের সময় এসে এসব কথা বললে হয়, আগে থেকে এসে এসব কথা বলতে হয়, আগে থেকে থাকতে হয়, ভোটের সময় বললে কি করে হবে। দেখুন, বিষয়টা হচ্ছে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর মুখটা রচনা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তৃণমূলের 3 জন প্রতিপক্ষ আসলে দাঁড়িয়ে রয়েছেন লকেটের বিরুদ্ধে। একজন হচ্ছেন বেচারাম মান্না, একজন হচ্ছেন অসিত মজুমদার এবং আরেকজন হচ্ছেন রত্না দে নাগ। এই 3 জন হচ্ছে লকেটের মূল প্রতিপক্ষ। এই 3 জনেই কিন্তু তৃণমূল কংগ্রেসের বিধায়ক। হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত 3টে বিধানসভা থেকে কিন্তু তারা বিধায়ক এবং তারাই মূল লড়াইটা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও তাদের উপর ভরসা করেই কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছেন হুগলিতে। দেখুন, 2021-এর নির্বাচনে হেরে যাওয়ার পরে যদি লকেট চট্টোপাধ্যায় বলতেন যে ঠিক আছে, ইউ উইন সাম ইউ লুজ সাম, এবং তারপরেও যদি তিনি মাটি কামড়ে পড়ে থাকতেন তার লোকসভা কেন্দ্রে, তিনি যদি তার দলের কাছাকাছি থাকতেন, মানুষের কাছাকাছি থাকতেন, তার দলের কাছেও তার গ্রহণযোগ্যতা বাড়ত এবং এইবার 2024-এর যে লড়াইটা সেটা কিন্তু তার জন্য অনেকটা সহজ হয়ে যেতে পারত। একটা খুব মিষ্টি ছবি আছে, 2017-র ছবি। বলা হচ্ছে ওই সময় রচনা এবং লকেটের একে অপরকে চেনা জানার 17 বছর পূর্ণ হচ্ছে। ছবিটা বেশ সুন্দর, দুজনেই হাসছেন, কথা বলছেন। লকেট তখন অলরেডি রাজনীতিতে ঢুকে গেছেন, রচনা দিদি নাম্বার 1 করছেন। 2017-র ছবি। 2024-এ আমরা বর্তমানে দাঁড়িয়ে রয়েছি। রাজনীতির কি মহিমা দেখুন, এইটুকু সময়ের মধ্যে 17 বছরের বন্ধুত্বকে তো ভুলিয়ে দিয়েইছে, দুজনকে একেবারে একে অপরের বিরুদ্ধে এনে দাঁড় করিয়েছে রাজনীতির লড়াইয়ের ময়দানে। যদিও দুজনেই বিভিন্ন সাক্ষাৎকারে বলে যাচ্ছেন যে না না, আমাদের বন্ধুত্ব বা পার্সোনাল রিলেশনশিপের উপরে মোটেই এর আঁচ পড়বে না। এই যে প্লটটা, এটাই বা সিনেমার থেকে কম কিসের। কিন্তু এখানেই যদি প্রশ্ন করেন যে হুগলির মানুষজন কি পেয়েছেন এতদিন আর কি পাননি, তার উত্তর দেওয়াটা একটু মুশকিল। হুগলিতেই রয়েছে সিঙ্গুর, আর সিঙ্গুরে পড়ে রয়েছে একটা স্বপ্নের কঙ্কাল। সিঙ্গুরের আন্দোলন এখন টেক্সট বুকে লেখা থাকে, তার ডেফিনেশন লেখা থাকে, সংজ্ঞা লেখা থাকে, আর আপনি রাজনীতির কোন রঙের চশমাটা পড়ে রয়েছেন তার উপর ভিত্তি করে আপনি সিঙ্গুরের আন্দোলনকে দেখেন। আপনি কিভাবে দেখবেন সেটা নির্ভর করে সেই চশমাটার উপরে। কিন্তু এর মাঝখানে পড়ে বলা যেতে পারে সিঙ্গুরের মানুষজন কিছুই পাননি। সেখানে কারখানাও হয়নি, সেখানে চাকরি বাকরিও হয়নি, এবং কারখানা কেন হলো না, শিল্প কেন এলো না, বেকারত্ব কেন বৃদ্ধি পাচ্ছে ক্রমশ, এইটা আমাদের রাজ্যের এখনো পর্যন্ত একটা জ্বলন্ত ইস্যু এত বছর পরেও, এবং এই রাজ্য সরকারের বিরুদ্ধে এটা একটা জ্বলন্ত অভিযোগ। কিন্তু তারপরেও এটা হুগলির নির্বাচনী ইস্যু কখনোই হয়ে ওঠে না। আর সেই জন্যই হুগলির মানুষ যে গুগলি পেয়েছেন তার জন্য আপনাদের অভিনন্দন জানাই। আসলে সাধারণ মানুষের খুব বেশি টিআরপি হয় না, সাধারণ মানুষ বেশি টিআরপি দিতে পারেন না। আজকের পর্বটা এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।